অলরেডি শুনছেন যে তেলের দাম 20 টাকা করে বাড়ছে, তেল বলতে অক্টেনের দামটা 20 টাকা করে বাড়ছে লিটারে। অ্যান্ড যারা যারা মনে করতেছেন যে এখন এই তেলের ক্রাইসিসটা বন্ধ হয়ে যাবে, এখন সব আগের মতো ঠিক হয়ে যাবে, ভাই একদমই ভুল ধারণা। এতে করে যারা যারা স্টক করতো বা তেল ব্যবসায়ী ছিল তাদের একটা সুযোগ বাড়লো যে এখন আগে বিক্রি করতে 200 টাকা করে লিটার, এখন 250 টাকা দাম দিতে পারবে, তারা আরও বেশি দামে সেল করবে, কারণ তেলের দাম নর্মালি বাইরে গেছে। আর এখানে এই যে তেলের ক্রাইসিস, এইটা যে মনে করেন যে দাম বাড়লেই কমে যাবে তা না ভাই। দাম 200 টাকা করে দিলেও মার্কেটে ওই শর্টই থাকবে, আপনার বাইরের থেকে কেনা লাগবে কত টাকা, আর দেখা যাবে 400 টাকা ডাইরেক্ট, মানে ডাবল দামে কিনবেন আপনি তখন, যদি অরিজিনাল অক্টেনের দাম 200 টাকা করে দেয়। আপনারা বাঙালি আমরা যারা আছি, মানে কোনো কিছু পাইলে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বৃদ্ধি না পাইলে এই স্টক মাস্টক এগুলো কইরাই কিন্তু আমরা দাম বাড়াই ফেলাই। একবার লবণের ঘটনা তো মনে আছে সবারই, লবণ নাকি শর্ট পড়ে যাবে, এই সে বকর চকর, সবার ভাষায় লবণ ভরা, মার্কেটে দাম হু হু করে বাইরে গেছে, কিন্তু লবণে কিন্তু কোনো শর্ট নাই, সবাই কিন্তু স্টক করে শর্ট করে ফাটাইছেন। তো এখন আমাদের যেটা করণীয় আমার মতে, বেশিরভাগ বাইক আমার মতে মনে করেন এগুলা আমি যেটা চালাতেছি এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক, এরা সাজেস্ট করে যে এটাই রন 95 অকটেন লাগবে। আপনার বাইকে কিন্তু ভাই অকটেন সাজেশন মানে দেয় বা দেয় না এটা আপনি কিন্তু জানেন না। আপনারটা কিন্তু দেখা যাচ্ছে পেট্রোল ইঞ্জিন, বেশিরভাগ দেখা যায় পেট্রোল ইঞ্জিন যেগুলো অকটেন ইঞ্জিন লেখাই থাকে যে অকটেন অনলি। তো যারা পেট্রোল ইঞ্জিন তারাও বাইক খায় না খায় দেখা যায় অকটেন কিনেন, একটু রিফাইনের জন্য ভালোর জন্য অকটেন কিনেন। আপনাদের কিন্তু বিন্দু পরিমাণ ক্ষতি হবে না ভাই আপনি যদি পেট্রোল চালান, অ্যান্ড পেট্রোল অ্যাভেলেবেল আছে। পেট্রোল আমার এখানে দেখা যায় পেট্রোলের 1000 টাকা করে পেট্রোল দেয়, অকটেন 500 টাকা দেয়, কিন্তু 500 টাকার অকটেনের এখানে সব সিরিয়াল, পেট্রোল নেওয়ার জন্য একটা সিরিয়াল নাই। 1000 টাকার পেট্রোল দিতেছে কিন্তু কোনো সিরিয়াল নাই। অনেকে আছে বোতলে নিয়ে যেতেছে, নিয়ে স্টক করে রাখতেছে কিছু কিছু, আবার অন্যান্য যারা যন্ত্রপাতি আছে অন্যান্য কাজে লাগে তারা নিতেছে পেট্রোল। এত কেন ভাই, মানে আপনারা যদি পেট্রোল ইউজ করেন আপনাদের বাইকে, যেমন আমি বলি কিছু স্পেসিফিক বাইক বলি, ধরেন আপনার FZ ভার্সন 2, 3, 4 এগুলো আছে, আপনার FI হোক, তারপরেও এগুলো বাই পেট্রোলে অনায়াসে চলে, ঠিক আছে। তারপরে আপনি পালসার ধরেন, ডিসকভার ধরেন, বাজাজের হুন্ডাগুলো ধরেন না, তারপরে কি বলে আপনার ওই হোন্ডার বাইক ধরেন যেগুলো আছে, মানে জিক্সার আছে যেগুলো 100 সিসি 150 সিসি পর্যন্ত যতগুলো বাইক আছে, মোস্ট প্রবাবলি যেগুলো আমি বলবো যে চাইনিজ কোম্পানি বা চাইনিজ ম্যানুফ্যাকচারার আছে যারা EFI সিস্টেম বাদে FI সিস্টেম পর্যন্ত যত বাইক আছে মোটামুটি ম্যাক্সিমাম দেখবেন লেখা থাকে বেশিরভাগ এখানে পেট্রোল ইঞ্জিন বা অকটেন অনলি এরকম লেখা থাকে। যেমন আমি আগে এক্সট্রিম 125 ইউজ করতাম, 125 সিসির বাইক, ওইটার উপরে লেখা ছিল যে অকটেন অনলি। তো এই ধরনের বাইকগুলো বাদ দিয়া আগের পুরান যেগুলো বাইক আছে, বা বিশেষ করে একদম বলতে গেলে যেগুলো কার্বোরেটরের বাইক, এগুলোতে অনায়াসেন খুব ভালোভাবে পেট্রোল চলে, এন্ড পেট্রোলে আপনি মাইলেজও ভালো পাবেন। আপনারা ভাই আমি বলবো এই ক্রাইসিসের ভিতরে অন্তত হইলেও পেট্রোল ইউজ করেন, অকটেনটা একটু বয়কট করেন এই কিছুদিনের জন্য, কারণ অকটেন নিয়েই কিন্তু মারামারি বেশি, অকটেন নিয়েই কিন্তু শর্ট, পেট্রোলে কিন্তু কোনো লাইন থাকে না, পেট্রোল কেউ নেয়ও না, এরকম একটা অবস্থা। পেট্রোল এক জায়গায় দেখি পেট্রোল দিচ্ছে না, লাগবে না, অকটেন ছাড়া ভরি না। কেন ভাই আপনার তো ইঞ্জিন এত পশ ভাব মারেন কেন আপনি? ফার্স্টে যদি আপনার মেন্টালিটি ঠিক করতে পারেন ভাই, যে পেট্রোল যারা যেই সব বাইকে পেট্রোল চলে ওগুলা পেট্রোল ইউজ করবেন, তাইলে দেখবেন যে মানে মোটামুটি অনেক শর্ট কমে, মানে চাপ কমে গেছে। দেখা যায় যে পেট্রোল যখন দেয় পাম্পে তখন মোটামুটি খালিই থাকে, তখন গিয়ে যদি সবাই যারা পেট্রোল ইঞ্জিনের আছে তারা যদি পেট্রোল নেয় তাহলে কিন্তু ভাই এই হুড়াহুড়ি হয় না, আর একটু কমে যায়। আসেন বাইক ইউজ করা একটু কমান ভাই, একটু কমান বলতে দেখা গেছে লং ট্যুরে যেতেছেন অনেকে, এই সময়ের ভিতরে আমি অনেকে যেতেছি যে তেলের ক্রাইসিস, কিন্তু আমরা লং ট্যুর দিয়ে আসলাম ভাই, এটা খুব গর্বের বিষয় না ভাই? তেলের ক্রাইসিস মানে একটা ন্যাশনাল ইমার্জেন্সির ভিতরে আছি আমরা ভাই। তো আপনার উচিত ছিল যে মানে সবাই কত চিন্তা করে যে অতটুকু তেল না খরচ করে যাওয়া। আমরা ভাই প্ল্যান করছিলাম যে যাবো, বাট আমরা এই চিন্তা করে আমরা ট্যুর প্ল্যান ক্যান্সেল করে দিছি। আমরা রোজায় প্ল্যান করছিলাম যে আমরা ঈদের পর যাবো, ঈদের পর রোজার পরে কিন্তু মেইন সমস্যা হয়ে দাঁড়াইছে। তো তারপরে আমরা আর প্ল্যানে আগাই নিয়ে আমরা ক্যান্সেল করে দিছি। তো এই ধরনের যারা আছে বা শুধু দেখা গেছে এদিক ওদিক ঘুরতেছেন, হ্যাঁ এদিক ওদিক শুধু ঘুরতেছেন, বাইক দিয়ে রিক্সায় যাওয়া যায় বা হেঁটে যাওয়া যায়, এই ধরনের অযথা যে মুভমেন্টগুলো আছে এগুলো যদি একটু কমানো যায় তাইলেও দেখা যাবে যে অনেকখানি তেল কিন্তু কমে যেতেছে, আমাদের লাগতেছে না, তেলের পরিমাণ কম লাগতেছে। যেমন আমার এক বড় ভাই আছে, উনি এই তেলের ক্রাইসিসের পর থেকে বাইক বেরই করে না,
বাইক বের করে না, আমার বাইকের তেল আছে, কিন্তু আমি বের করি না কেন? ওনার জেনারেটর আছে, জেনারেটরের জন্য উনি অকটেন পায়, উনি বললো আমি চাইলে ট্যাঙ্কি ফুল করে চালাইতে পারি, জেনারেটরের জন্য উনি তেল নিয়ে আসে ওইখান থেকেই রাখতে পারে বাইকে। কিন্তু ওনার কথা হলো যেহেতু ন্যাশনাল ইমার্জেন্সি, সেহেতু আমাদের দেশের নাগরিক হিসেবে দায়িত্ব হলো যে আমরা তেল সঞ্চয় করে চালাই, মানে যতটুকু কম পারা যায় ততটুকু করে চালাই। তো ওই অনুযায়ী ওনার তেল থাকা সত্ত্বেও উনি বাইক চালায় না, পাবলিক ট্রান্সপোর্ট বা রিক্সা এগুলো দেখা যায় ইউজ করতেছে। তো আমাদের এইদিকে একটু সচেতন হওয়া উচিত, লং ট্যুর বা এগুলো যতটা অ্যাভয়েড করা যায় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারলে দেখা যায় যে তেলটা একটু কম কম লাগবে আমাদের আর কি, তেলের যে চাপটা এটা কমে আসবে অনেকটা। তারপরে আরেকটা অপশন আমরা করতে পারি, যেটা কাজ করতে পারি, এতে করেও দেখা যাবে যে সংকটটা মোকাবেলায় একটা বড় পরিবর্তন আসবে। সেটা হলো যারা তেলের সংকটটা কিন্তু বাইকার যারা রিজার্ভ করতেছেন এই ক্ষেত্রে বলার কিছু নাই। তো বাইকারদের জন্য আমি বলবো যে ভাই, অনেকে আছে আমার পরিচিত, আমি দেখছি ভাই, মানে বলে না বাট সে আমার সাথে প্রতিদিন তেল আনতে যায়, সে মানে কেউ তেল আনতে গেলেই উনি তেল আনতে যাবে, এরকম লোক আছে আমার সাথে। তো উনার বাসায় মনে করেন 40-50 লিটার তেলও থাকতে পারে, আমি গেস করতেছি থাকতে পারে। এখন কথা হলো 40-50 লিটার তেল কিন্তু লাগে না ভাই, উনি যতটুকু চালায় বা আপনি যতটুকু চালান ওই অনুযায়ী দেখা যায় যে 2-4 লিটার যদি বাসায় রাখেন এনাফ আমার মতে, মানে যদি রাখেন ভাই, আমি না করতেছি না, কারণ একটা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়তে পারেন, অনেকে বলবে ভাই রিজার্ভ খারাপ, আমি বলবো না ভাই, আপনার থাকতে পারে, এটা আপনার এক একজনের আপনার সমস্যা অন্য একজন বুঝবে না। যেমন আমি বলবো যে যেই লোক চাকরি করতেছে প্রতিদিন 2 কিলো বলতেছে 2 লিটার তেল লাগে যার, হ্যাঁ, যার প্রতিদিন 2 লিটার তেল লাগতেছে, সে কিন্তু দেখা যাবে যে ওই যে পাম্পে যদি 200-400 টাকা তেল দেয় প্রতিদিন, কিন্তু লাইনে দাঁড়ায় 5-6 ঘন্টা, তার ওইটা সম্ভব না ভাই। 7-8 ঘন্টা 10 ঘন্টা অফিস করবে, এরপরে 5-6 ঘন্টা যদি পাম্পে দাঁড়ায় তাহলে কিন্তু সম্ভব না। সে কিন্তু চাবে যে একদিন কিছু তেল আমি বাসায় রাখি, পরের দিন যাতে না যাওয়া লাগে, এরকম একটা ইমার্জেন্সি আছে। ঢাকার দিকে কিন্তু তেল দেওয়া নেই, কিন্তু আমাদের সাভার বা আমি সাভারে থাকি এদিকে কিন্তু তেল আসে না, একটা পাম্পের তেল আসলে 1 সপ্তাহ আবার সময় লাগে আবার তেল আসতে, এরকম সিচুয়েশন। তো এগুলো বুঝতে হবে, এই অনুযায়ী আপনারা যদি তেল রাখেনও ভাই 2-4-5 লিটার ম্যাক্সিমাম ভাই, 20 লিটার 40 লিটার এইগুলো যায়েন না ভাই, এগুলো দরকার নাই ভাই। আর এই 2-4-5 লিটার রাখলে আমার কাছে মনে হয় না যে কোনো ইস্যু হবে, কারণ হলো যে 2-4-5 লিটার মানে তেমন কোনো না, একটা বাইকের 15 লিটার তেল থাকে। এখন আপনার এটা ব্যাকআপ হিসেবে মনে করেন ট্যাঙ্কিতে, আমি ধরে নেবো যে ট্যাঙ্কির ভিতরে আপনার এই 5 লিটার তেল আছে, তারপর আপনি আবার লোড করছেন, এতটুকুই, এই ক্ষেত্রে সমস্যা। কিন্তু আপনি যদি 40-50 লিটার বেড়ে রেখে দেন বাসায়, তাহলে তো ভাই হিউজ অ্যামাউন্ট, তাহলে তো শর্ট পড়বে, সবাই যদি এমনি রাখেন। আর তারপরে হইলো মেইন একটা পয়েন্টে আসি, সেটা হলো যারা তেল ব্যবসায়ী আছে তারা কিন্তু খোলা বাজারে বিক্রি করতেছে, তারাই কিন্তু মেবুল স্টকটা করতেছে ওইখান থেকে ভাই। একদম ইমার্জেন্সি সিচুয়েশন, আপনার কেউ মারা যাবে ভাই না গেলে, এছাড়া ভাই এদের থেকে তেল কিনে নিন না ভাই। আপনি এর থেকে তেল কিনেন বিদায় কিন্তু একটা চাপ আছে, বিদায় কিন্তু ওরা তেল পাম্পের থেকে বেশি দামে নেয়, অ্যান্ড ওরা আবার আরও চড়া দামে বিক্রি করে। সিন্ডিকেটটা কিন্তু এই জায়গায় ভাই মূল, অনেক জায়গায় দেখতেছি। আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি ভাই, ভিডিওর ভিতরে কমেন্ট করে যায় ভাই নাটোরের ভিতরে 20 টাকা বেশি দিয়ে অকটেন, মানে পার লিটারে 20 টাকা বেশি দিয়ে অকটেন লাগলে ইমার্জেন্সি কারো ফোন দিবেন। এর ভিতরে 8-10 জন মেসেজ মানে কমেন্টও করছে, রিপ্লাইও দিচ্ছে, মানে এই হলো অবস্থা ভাই। মানে সবারই লাগবে বুঝতে, কিন্তু এই সব জায়গা থেকে একটু অ্যাভয়েড করে চলেন ভাই। এইভাবে সচেতন না হইলে ওই যে বললাম ভাই, সারা জীবনেও আপনি এই ক্রাইসিস শেষ করতে পারবেন না। এটা বাংলাদেশ তো ভাই, এটা ইউরোপ না আমেরিকা না। তো এখানে ভাই মানে সবাই হলো ধান্দায় থাকে যে কে কীভাবে ব্যবসা করে নেবে। তো যারা সাধারণ পাবলিক আছি, চাকরিজীবী, বিশেষ করে মিডল ক্লাস, তারা তো দেখা যাবে যে ভাই এই বোকান্তিটা সবচেয়ে বেশি বোকাইতে ভুগবেন বেশি আর কি। হ্যাঁ, তো সময় থাকলে একটু সচেতন হন। আর এই খোলা তেল ব্যবসায়ীদের কাছ থেকে যদি যতটা পারেন কম তেল নেন, মানে পারলে কিনে নিন না, একদম ইমার্জেন্সি না হলে কিনেন না, তাইলে দেখা যাবে যে ওরাও তেল আনবে না, স্টকটা একটু কম করবে, আস্তে আস্তে এটা কাটবে। এটা 1-2 দিনে কাটবে না ভাই, কিন্তু আপনারা যেভাবে চলতেছেন এভাবে যদি চলতে থাকেন তাইলে এই ক্রাইসিস আর আমার মনে হয় না কাটবে, যুদ্ধ থাক আর না থাক। কারণ ওই যুদ্ধ তো একটা উসিলা মাত্র ভাই, বাংলাদেশের মানুষের উসিলা লাগে না, যুদ্ধের উসিলা দিয়ে দেখবেন যে এই যে এখন মনে করেন দাম বাড়াইছে অকটেনের, 1-2 দিনের ভিতরে দেখবেন সব নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য আছে, শাকসবজির থেকে শুরু করে সব কিছুর দামই বাইরে যাবে। উসিলা একটাই, তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে।
ঠিক আছে, যেখানে যেই সেক্টর তেল প্রয়োজন নাই সেও বলবে যে ভাই তেলের দাম বাড়ছে তাই জিনিসপত্রের দাম বেশি। জিনিসটা এটা, সিস্টেমই এটা। তো এখন যেগুলো বললাম এই ইস্যুগুলো নিয়ে একটু দেখেন, চিন্তা ভাবনা করেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে অন্য বন্ধু বান্ধব সবাই দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি বেশি করে ব্লগ দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।